দর্শক, ইস্পাহানি মির্জা বুরচিয়া মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতে জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মানজুর আলমতিন। গত কয়েকদিনে অনেক ঘটনা ঘটে গেছে বাংলাদেশে। অনেকে বলছেন নতুন বাংলাদেশের সূচনা হতে চলেছে। তবে একটা ক্রান্তির লগ্নের মধ্যে আমরা এখনও রয়েছি। সংসদ যদিও ভেঙে দেওয়া হয়েছে, এখনও নতুন সরকার গঠন করা যায়নি। বৈঠক চলছে এ নিয়ে বঙ্গভবনে। অতীতের অভিজ্ঞতা থেকে শিখলে আসলে এই নতুন বাংলাদেশ গড়ার কথা যে আমাদের তারুণ্য বলছে, কি কি করা যেতে পারে, কি কি সমস্যার সামনে রয়েছে, এসব কিছু নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। চারজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব মাহমুদুর রহমান মান্না, তিনি সভাপতি নাগরিক ঐক্য। আছেন জনাব আশরাফ কায়সার, সিনিয়র সাংবাদিক। জনাব গোলাম মুর্তজা, সিনিয়র সাংবাদিক। এবং জনাব মোহাম্মদ মাসুদ রানা, তিনি সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাজশাহী। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, শুরুতেই যে প্রসঙ্গে আসার প্রয়োজন বোধ করছে সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের মতো একটা পরিস্থিতি বা তার চেয়েও নতুন একটা পরিস্থিতির মধ্য দিয়ে হয়তো আমরা গেলাম। শুরুতে জনাব আশরাফ কায়সার, আপনার কাছে আসতে চাই। মুক্তিযুদ্ধের ইতিহাস যখন লেখা হয় তখন অনেকে বলেন যেই প্রশাসন 9 মাস আসলে স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে, পাকিস্তানিদের পক্ষে কাজ করেছে, তাদেরকে রেখে দেয় আসলে মুক্তিযুদ্ধের যে আমূল পরিবর্তনের স্বপ্ন দেখে বাঙালি যুদ্ধে নেমেছিল সেটা পূরণ করা যায়নি। এখন অনেকগুলো বিষয় সামনে এসেছে, যেমন একদিকে আমাদের পুলিশ বাহিনী আজকে রাস্তা থেকে একরকম উধাও হয়েছে। তাদের কয়েকটা দাবির কথা আমরা জানতে পেরেছি যে এই দাবি পূরণ হলে তারা রাস্তায় আসতে পারেন। একই সময়ে ছাত্রছাত্রীরা তারা রাস্তায় নেমে এসেছেন এবং এখন রাতেও যখন আসছিলাম পথে দেখলাম তারা এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন ঢাকায়। সে নিয়ে একটা প্রতিবেদন আমরা দেখে আপনার কাছে জানতে চাইব যে আসলে এই মুহূর্তে এই প্রশাসন বা যে ব্যবস্থা নিয়ে এত কথা, যে প্রতিষ্ঠানগুলো নিয়ে এত কথা, যেগুলো বলা হচ্ছিল যে ধ্বংস হয়ে গিয়েছে, সেগুলো নিয়ে আসলে কি করা। প্রতিবেদনটা দেখে নিই। শেখ হাসিনা সরকার পতনের পর এ যেন নতুন বাংলাদেশের সড়কের চিত্র। রাজধানীর কোথাও ছিল না ট্রাফিক পুলিশের উপস্থিতি। এই অবস্থায় ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনার কাজ করেন শিক্ষার্থী সহ সাধারণ জনতা। আজকে সকালে কোনো পুলিশ আসে নাই, তো আমরা এখানে যে স্থানীয় আছে, ছাত্র জনতা আছি, তারা এই ট্রাফিক নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে। আর সবার কাছে আমাদের অনুরোধ থাকবে যে আমরা যেখানে থাকি, যে নিয়মটা থাকে সবাইকে মেনে চলার আহ্বান জানাচ্ছি। এখন তো ট্রাফিক সার্জন লাগবে, কেন তো নাহলে তো আমাদের অনেক ক্ষয়ক্ষতি হবে, অনেক যে যার জন্য মানবে না। স্কুল কলেজ থেকে শুরু করে অফিস আদালত সব প্রতিষ্ঠান খোলার নির্দেশনা থাকলেও এদিন সড়কে গণপরিবহন ছিল খুবই কম। প্রয়োজনে যারা বের হয়েছেন তাদের অনেকে ছিলেন আতঙ্কে। সবাই আতঙ্কে আছে, এখনো কোনো সমস্যা হবে কিনা। আমাদের দেশটা যেন আরো এগিয়ে যায়, সামনে যে আসবে সে যেন আমাদের মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য যদি কিছু করে। আমরা একটা অপশাসনের বিদায় চাইছি, কিন্তু তার পরিবর্তে আরেকটা আসুক, এটা আমরা চাই না। সম্প্রতি সহিংস ঘটনায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ রাখা হলেও নিষেধ থাকা মোটরসাইকেল সহ চলছে 3 চাকার পরিবহনও। যে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে 2 চাকার বাহন সম্পূর্ণ নিষিদ্ধ ছিল, গতকাল থেকে সেই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কোনো ধরনের টোল দেওয়া ছাড়াই 2 চাকার বাহন সহ 3 চাকার বাহন সব কিছুই কিন্তু এখানে অবাধে চলাচল করছে। একে অনেকে ভালো নজরে দেখলেও অনেকে বলছে এতে ক্ষতি হচ্ছে রাষ্ট্রের। মোটরসাইকেল তো মানে আপনার স্লো যানবাহন না, এটাও তো ফাস্টার একটা যানবাহন। প্রথম উঠলাম, এর আগে উঠতে যেত না, এই প্রথম উঠতে অনেকটা ভালো লাগতেছে। আমরা যে একটা সুন্দর বাংলাদেশ পেয়েছি, এটা উপভোগ করার জন্য আমরা একটা সিএনজি ভাড়া করে ঢাকা শহরে আর কি ঘুরে দেখতেছি। এখনও বন্ধ রয়েছে মেট্রো রেল চলাচল। এর আগে সকাল 6টা থেকে তুলে নেওয়া হয় কারফিউ। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। জনাব আশরাফ কায়সার। ধন্যবাদ মঞ্জুর। আমরা প্রায়শই 1971 সালের সাথে তুলনা করি আমাদের সাম্প্রতিক রাজনৈতিক সংকটকে, এবং এবারেরটি তো আসলে অনেকভাবে তুলনীয়, যেটি মাননীয় প্রধানমন্ত্রী, অতীতের প্রধানমন্ত্রী যিনি এখন পলাতক, পালিয়ে গেছেন পরিবারের সদস্যদের নিয়ে, উনি ওইটি আরও বেশি আগুন লাগিয়ে গেছেন রাজাকার বলে মুক্তিযোদ্ধাদের সাথে তুলনা করে। 71 সালের যুদ্ধের সাথে যদি আমি প্রশাসনের এই যে পরিবর্তন এবং প্রশাসন কি করে তার ধারাবাহিকতা রক্ষা করবে সেটিকে তুলনা করি, আজকের অবস্থা কিন্তু তার চেয়ে গুরুতর। কেননা প্রথমত 71 সালে আপনি 9 মাস সময় পেয়েছিলেন যুদ্ধের প্রস্তুতি নেওয়ার, যুদ্ধ করার, যুদ্ধ পরবর্তী পরিকল্পনা করার।
এই প্রধানমন্ত্রী আগের যিনি ছিলেন শেখ হাসিনা, তিনি 9 ঘন্টাও সময় দেননি তার দলকে, দেশকে, সরকারকে এই প্রস্তুতি নেওয়ার। এবং আমরা অতীতে অনেকবার বলছিলাম যে উনি যে ধরনের শাসন, ব্যক্তি শাসন করছেন, ব্যক্তি স্তুতির শাসন করছেন, মিথ্যাচারের শাসন করছেন, এরকম শাসনে কিন্তু আপনি পতন যখন হয় তখন সেটি তাসের ঘরের মতোই ভেঙে যায়। আজকে আওয়ামী লীগের যে সমস্ত নেতারা ঢাকা শহরে আত্মগোপন করে আছেন, যারা তার বিদায় নেওয়ার 8-10 ঘন্টা আগেও আস্ফালন করছিলেন, গণমাধ্যমে এসে মিথ্যাচার করছিলেন এবং মানুষকে ভয় দেখাচ্ছিলেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমরা বুঝতে পারছিলাম যে তাদের সময় খুব কম, কিন্তু তাদেরও কোনো প্রস্তুতি ছিল না। কেন বলছি 71-এ এটি সহজ ছিল? কেননা একটি স্বাধীন দেশের স্বপ্ন দেখছিল এবং সেই আমলাতন্ত্র যারা চেষ্টা করছিল স্বাধীন দেশের রাজনৈতিক স্বপ্নটাকে কি করে তারা বাস্তবায়ন করবেন এমন একটি জায়গায় নিয়ে যেতে। তারপরেও যেটি আমাদের সংকট হয়েছিল সেটি হচ্ছে যে যারা ব্রিটিশ অথবা পাকিস্তানি শাসনের ব্যুরোক্রেসি হিসাবে কাজ করেছেন, তারা স্বাধীন দেশের চেতনাকে ধরতে পারছেন কিনা, নাকি তারা সেই আমলাই রয়ে গেছেন যেই আমলাদের হাত থেকে আমরা মুক্তি চেয়েছিলাম। কেননা স্বাধীনতার ব্যাপক অর্থে তো একটি স্পিরিট রয়েছেই, কিন্তু ব্যবহারিক অর্থে তো আপনাকে প্রতিদিন সেটিকে প্রয়োগ করতে হয়। আমার মনে হয়েছে যে এখানে পরিস্থিতিটি আরও ভয়াবহ। দেখুন, 15 বছরের বিভিন্ন প্রশ্নবিদ্ধ নির্বাচনের ভেতর দিয়ে এই সরকারটি এমন একটি আমলাতন্ত্র তৈরি করে গেছেন যেই আমলাতন্ত্রের আসলে কোনো ক্রেডিবিলিটি নাই, কোনো জবাবদিহিতা নাই, কোনো পেশাদারিত্ব নাই। আপনি আজকে খেয়াল করুন, বাংলাদেশের পুলিশের প্রধান অজ্ঞাত স্থান থেকে ভিডিও বার্তা পাঠান। এটি করবে কারা? যারা আন্ডারগ্রাউন্ডে আছেন অথবা মাফিয়ারা। রিজভিকে মাঝে মাঝে দেখা যেত, যেমন বিএনপিকে এমন কোণঠাসা অবস্থায় নিয়ে যেত যে অজ্ঞাত স্থান থেকে রিজভি আহমেদ কথা বলছেন। পুলিশের আইজি সিভিল ড্রেস পরে অজ্ঞাত স্থান থেকে কথা বলছেন, যার চোখে মুখে ভয়ের ছায়া এবং যার কথা বোঝা যাচ্ছে না, যার রেকর্ডিং অত পরিষ্কার না, তার তাকানোর ভঙ্গি দেখে বোঝা যাচ্ছেন উনি সরাসরি চোখের দিকে তাকানোর যে সাহস সেটিও হারিয়ে ফেলেছেন। একই অবস্থা কিন্তু আপনি যদি সরকারের দিকে তাকান, সরকারের আজকে 12টার পরে সচিবালয় ফাঁকা হয়ে গেছে এবং কোনো কোনো কর্মকর্তা মনে হয় না আর কোনো দিন অফিসে ফেরত আসার সৎসাহস রয়েছে। কেননা আমরা এমন সব কর্মকর্তা, সেটি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলি, পুলিশ প্রশাসন বলি, এমনকি কখনো কখনো সেনা প্রশাসন বলি, বিডিআর আর আনসার তো রয়েছেই, তারা সরকারের রাষ্ট্রের কর্মচারী এই কথাটি ভুলে গিয়েছিলেন। তারা কখনো কখনো সরকারের লেজুর বৃত্তি করেছেন, কখনো কখনো দলীয় দাস হিসাবে বক্তব্য রেখেছেন। পুলিশের আইজিদেরকে আমরা ধারাবাহিকভাবে বলতে দেখেছি এবং শেখ হাসিনার সরকার এদেরকে উদ্বুদ্ধ করতেন, তাদেরকে পুরস্কার দিতেন। ফলে তারা ভাবতে শুরু করেছিলেন যে রাষ্ট্রের কর্মচারী হিসাবে ব্যবহার করলে তাদের ক্ষতি হবে, তাদের উন্নয়ন হবে না, তাদের লোভ লালসা চরিতার্থ হবে না এবং তাদের আসলে টিকে থাকার সুযোগ হবে না। এখন আপনি যদি আগামীর নতুন বাংলাদেশ, যেটি আমরা আজ কথা বলছি, গতকালকে বাংলাদেশের ঢাকা শহরে কয়েক লক্ষ মানুষ নেমে বলে দিয়েছেন আমরা কি করতে চাই, সেটি অত্যন্ত কঠিন। কেননা আপনি এখন এই যে গত 15 বছরে আপনি যদি আজকে পুলিশের দিকে তাকান, আমার গত 2 সপ্তাহে মনে হয়েছে এরা ছাত্রলীগের পুলিশ। কেননা সে তো যখন নিয়োগপ্রাপ্ত হয়েছেন তখন তার বিচারিক প্রক্রিয়া ছিল ছাত্রলীগ কিনা এবং তার রাজনৈতিক ওরিয়েন্টেশন কি এবং তার আনুগত্য কোন জায়গায়। একই অবস্থা কিন্তু বেসামরিক প্রশাসনে, একই অবস্থা সেনা প্রশাসনে এবং নিয়োগের ক্ষেত্রে এবং প্রমোশনের ক্ষেত্রে হয়েছে। এখন আপনি এটিকে ঢেলে সাজানো ছাড়া আপনার হয় একটি ট্রুথ কমিশন করতে হবে, সেটিতে এসে তারা কিভাবে নিজেদেরকে হাজির করবেন, কি করে জবাবদিহিতার আওতায় তাদেরকে আনা যাবে এবং তারা ক্ষমা চাইবেন। এবং আমার ধারণা আমরা দৃষ্টান্তমূলক জাতির কাছে ক্ষমা চাওয়ার কিছু নিদর্শন তৈরি করে বাকিদেরকে উদ্বুদ্ধ করতে পারি তারা এটি চান কিনা। তাতেও কি তারা বিশ্বাসযোগ্য কোনো অবস্থানে যাবেন কিনা এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। জি, ধন্যবাদ। জনাব মাহমুদুর রহমান মান্না আজকে আমাদের সাথে আছেন। তারা অতীতকালে ছাত্র আন্দোলনের সাথে খুব প্রবলভাবে জড়িত ছিলেন, নেতৃত্ব দিয়েছেন। আর একালের নেতা মাসুদ রানাকে আমরা পেয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তারা এই পুরো সময় ধরে কাজ করেছেন। এখনও আসলে রাজশাহীতে তারা শৃঙ্খলা রক্ষা বলুন বা বিভিন্ন সংখ্যালঘুদের নিরাপত্তা দিতেও কাজ করে চলেছেন, বিশ্রাম নিতে পারছেন না আমাদের সন্তানেরা। মাসুদ, আপনার কাছে জানতে চাইব যে সরকারের তরফ থেকে প্রায়শই বলা হয়েছে যে চাকরির লোভে এই আন্দোলন হচ্ছে এবং আপনাদের দাবি পূরণ হয়ে যাওয়ার পরেও আপনারা কেন মাঠ ছাড়ছেন না ইত্যাদি। তো আপনি তো নিজে যদিও মাস্টার্সের ছাত্র, কিন্তু একই সাথে একজন বিখ্যাত আইনজীবীর সাথে কাজ শুরুও করেছেন এবং আপনার নিজের, আমি যতদূর জানি, চাকরি করার খুব একটা ইচ্ছা নেই, আপনি আইন পেশাতেই, স্বাধীন পেশাতেই থাকবেন। তাহলে এই আন্দোলনে আপনার জড়িয়ে পড়ার কারণটা কি? ধন্যবাদ।
আসলে আমাদের এই জায়গাটাতে সবচেয়ে বড় কথা ন্যায় এবং অন্যায়ের প্রশ্নটা, যেখানে এখানকার পক্ষটা হচ্ছে ন্যায়ের পক্ষটাতে যেতেই হবে আমাদেরকে। যখন এই কোটার আন্দোলনটা হলো তখন আমি নিজের সুবিধা নিব কি নিব না এই প্রশ্নটা আমাদের এই প্রজন্মের মানুষদেরকে হয়তোবা অনেকে বুঝতে পারেনি। আমাদের কাছে এই প্রশ্নটা অনেক আগে থেকেই ইনভ্যালিড হয়ে গেছে। আমাদের দেশে যে রাজনৈতিক কালচার আছে, এই বর্তমান রাজনৈতিক কালচারে বেশিরভাগই মনে হয় যে যেখানে সুবিধা শুধুমাত্র আমরা সেখানেই যাব। এই ধারণা থেকে কিন্তু বর্তমান প্রজন্ম অনেক আগে বের হয়ে গেছে এবং এই জেনারেশনের যে থট প্রসেসটা, এই যে পরিবর্তনটা বর্তমান রাজনৈতিক যে অঙ্গনের যে মানুষগুলো আছে তারা এটা ধরতে পারেনি। যেখানেই সুবিধা সেখানেই যাওয়ার যে প্রবণতাটা, সেটাই যদি হতো তাহলে দেখতেন যে এতগুলো মানুষ জাস্ট বুক চিতায় দিত না যে আমাকে মেরে ফেলো, তাও আমি আমার ন্যায়ের কথা বলতে চাই। তো এই জেনারেশনের আসলে এই জেনারেশন বর্তমানে বিশ্ব নাগরিক, তারা বিশ্বের বিভিন্ন কল্যাণ রাষ্ট্র থেকে শুরু করে বিশ্বের অনেক বড় বড় জিনিসের সাথে কানেক্টেড। তো তারা দেখতেছে যে আসলে দেশের বাইরে এই তরুণরাই কি কি সুবিধা পাচ্ছে, সেখানে আমরা প্রায় সমপর্যায়ের মেধাবী হওয়া সত্ত্বেও আমরা একটা বৈষম্যের শিকার, এবং এই বৈষম্যটা আমাদের সাথে দীর্ঘদিন চলে আসতেছিল। তো সেখানে আমরা যদি না দাঁড়াতাম তাহলে হয়তো বা আজকের এই পরিবর্তনটা কোনোভাবেই আসতো না। কারণ আমি এই সরকারি চাকরিতে যাই বা না যাই, আলটিমেটলি আমি এটার সাফারার। তো সেই ধারণাগুলো থেকে আসলে আমাদের সবাই সকল স্তরের ছাত্রদের এখানে। অনেক ধন্যবাদ মাসুদ। এইমাত্র আমরা একটা খবর পেলাম, সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতে চলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে প্রধান করেই এই সরকারটি গঠন করার সিদ্ধান্ত হয়েছে। এই সদস্য কারা হচ্ছেন সেটা অবশ্য এখন আমরা হাতে পাইনি, হয়তো খানিক বাদে জানতে পারবো। জনাব মান্না, কি মনে হলো এই যে তাদের যে চিন্তাধারা যে আসলে ন্যায় এবং অন্যায়ের বিরুদ্ধে ছাত্ররা দাঁড়াবে, আপনাদের সময় ছাত্র আন্দোলন কেমন ছিল এবং আজকে যে ছাত্ররা সারা দেশের মানুষকে নিয়ে এক করে এত বড় একটা আন্দোলন করলো, সেইখানে পরিবর্তন আছে কোনো চিন্তাধারায়, নাকি একই জিনিস ঘুরে ফিরে এসেছে? আপনি মনে যদি চিন্তার ক্যারেক্টার যদি আমি এরকম করে বলি, সেইটা ব্যাখ্যা করতে বলেন তো আমি বলবো যে সেটা একই আছে। ওই যেরকম বলে না যে যৌবন চিরকালই বিদ্রোহী, যৌবন চিরকালই চ্যালেঞ্জিং, ডেডিকেটেড। তো এইটা ওই ইউরোপ থেকে শুরু করে 60-এর দশক বলেন, আগের কথা বলেন, সব সময় এটা হয়ে এসছে, এখানেও ছিল। আমাদের একটা জিনিস বুঝতে ভুল হয়েছে, অথবা গত 15 বছর ধরে যারা ক্ষমতায় ছিলেন তারা প্রতিনিয়ত বোঝাবার চেষ্টা করেছেন, যেহেতু তারা অন্যায় করছেন ওরা বোঝাতে চায় সবাই এখন এই পথে চলে গেছে, কারো দেশের প্রতি ভালোবাসা নেই, কেউ দেশের জন্য কিছু করতে চায় না। এই যে যুব সমাজ, এই যে ছাত্রদের কত রক্তাক্ত ইতিহাস, গৌরবর্জন ইতিহাস, ওরাও তো সবাই ক্যারিয়ারিস্ট, ওরা কেবল ফেসবুকের মধ্যে ডুবে থাকে, ওদের দেশ নিয়ে কোনো ভাবনা নেই, দশ নিয়ে কোনো ভাবনা নেই। কিন্তু পুরো বিষয়টা ছিল একটা ক্যাম্পেইন, সরকারকে ক্ষমতাকে পাকাপোক্ত করবার জন্য, টিকিয়ে রাখবার জন্যে। সবচাইতে বেশি বিদ্রোহ যারা করতে পারে, আন্দোলন যারা করতে পারে, তাদেরকেই ধ্বংস করে দেওয়া। এবং এটার জন্য দেখেন যে ক্যাম্পাসগুলোতে, হলগুলোতে যা যা করেছে, ওই কাহিনী আমি বলবো না, কিন্তু বিষয়টা কি, একেবারে রাজনীতি ধ্বংস করে দেওয়া, যাতে তারা রাজনীতিতে না যেতে পারে। তাদের বড় ভুল হলো ওই যে একটা কথা বলে না, অত্যাচারের মানে বাড়ি যত বর্ষিত হবে ততই বিপ্লবের বা বিদ্রোহের বীজ অঙ্কুরিত হবে। অত্যাচার যতই করেছে সেই কারণে তারা মিলেছে, সারা দেশ এটা দেখেছে। তো এই ফিলিং যে এটা একটা ফ্যাসিস্ট রুল, এটার বিরুদ্ধে বিদ্রোহ করা উচিত, এদের থেকে মুক্তি পাওয়া উচিত। মানে ধরেন 3 দিন আগে 4 দিন আগে করে মানুষের সাথে কথা বলতে বলতো, ভাই পারবেন, তাকে সরাতে পারবেন না। গতকালকে আমি অন্যদের কথা সকালের কথাই বলুন, গতকালকে আসিফ নজরুল আমাকে বলছেন, মান্না ভাই বিশ্বাস করতে পারছেন এটা যে হলো? ভাই হইতে গেছে চোখের সামনে। মানে ইট ওয়াজ ফান অ্যান্ড আমি কি বলবো যে একটা উপভোগ করবার মতো বিষয় যে এটাও সম্ভব, সেইটা ছাত্ররা করেছে। আমি মনে করি কি ছাত্রদের এই জায়গাটা সুপ্ত ছিল, সেটাকে উপ্ত করেছেন প্রধানমন্ত্রী নিজেই। ওই যে কোর্ট একবার বলেছিল না, রং হেডেড উইমেন, উনি এরকম রং হেডেড, কোর্টার টোটাল প্রবলেমটা তার তৈরি করা, যাও ওরা চায় না বাতিল করে দিলাম, মানে এটা জেদের ভাত কুত্তা খাওয়া দিলাম, এরকম একটা ভাব করেছিলেন তখন, এত হালকা। তারপরে যে সমস্যাগুলো হলো তো হলোই, তারপরে আবার তার খুবই যোগ্য সহচর বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তার কাছে মুক্তিযোদ্ধা পরিবারের 2-3 গেল, গিয়ে কথাবার্তা বললো, আচ্ছা তোমরা একটা মামলা করে দাও। শুধু তার কথাই হয়েছে, তারা সরকারের স্যাংশন ছিল, মানে একটা মামলা করলে আবার এটাকে রিভার্ট করতে পারে তারা, সেটা করেও আবার একটা প্রবলেম হলো।
তখন ছাত্ররা বিদ্রোহ করবে, এটা খুব স্বাভাবিক। এবং সেই বিদ্রোহের ব্যাপারে আমি একটা জিনিস বলি, যখন এই ঘটনাগুলো ঘটছে সেই সময় প্রেস ক্লাবে একটা সেমিনার টাইপের হচ্ছিল দোতলাতে, ওইখানে নূর ছিলেন, অনেকেই ছিলেন। নূরের কথা বলছি কেন, উনি বলছেন যে এই ছাত্ররা তো কোটা আন্দোলন করছে, কিন্তু কী করছে আমি নিজেও ভালো করে জানি না, আমি তো কোটা তো আন্দোলন করলাম, কিন্তু তারা আমার সাথে তো এত যোগাযোগ করেনি। মানে কথা হচ্ছে যে ছাত্ররা কি আসলে কেবল চাকরির জন্যই করছে, কেবল নিজের স্বার্থের জন্যই করছে, এটা কি? তা আমি তখন বললাম যে আমি একটা ডিফারেন্স দেখছি কি, যে আপনাদের সময় আন্দোলন করবার সময় সামনে বঙ্গবন্ধুর ছবি এবং শেখ হাসিনার ছবি রেখেছিলেন। একটু ক্ষমা করবেন জনাব মান্না, আমরা একটা লাইভ খবর নিয়ে নিতে চাই। আমাদের বন্ধু সাদ রয়েছেন বঙ্গভবনে। সাদ, সবশেষ কি খবর যদি আমাদের জানাতেন। মঞ্জুর, যেই খবরটা শোনার জন্য আসলে সন্ধ্যা থেকে এখানে অপেক্ষায় ছিলাম, কারণ সন্ধ্যার আগেই কিন্তু আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 13 জন সমন্বয়ক কিন্তু বঙ্গভবনে প্রবেশ করেছিলেন। তারও বেশ খানিকটা পরে 3 বাহিনীর প্রধান প্রবেশ করেছিলেন। দীর্ঘ বৈঠক হয়েছে, তাও প্রায় আধা ঘন্টা হয়েছে। ছাত্ররা বের হয়ে গিয়েছে, তাদের যে 2 জন শিক্ষক সাথে ছিল তাদেরকে নিয়ে। কিছুক্ষণ আগে মাত্র জানা গেল, বঙ্গভবন প্রেস উইং আমাদের জানিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে যে অন্তর্বর্তীকালীন সরকারের আলোচনা গতকাল থেকেই চলছে, কারা থাকছে সেই সরকারে, তার প্রধান কে হচ্ছেন, প্রধানটা নিশ্চিত করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস, যার কথা আমরা শুনছিলাম বিভিন্ন সূত্র থেকে, তাকেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তিনি থাকছেন। এবং এর বাইরে সরকারের অন্যান্য সদস্যরা কারা থাকবেন সে বিষয়ে কিন্তু এখন পর্যন্ত আমাদের কিছু জানা নেই। তবে ধরে নেওয়া যায় সে নিয়ে কাজ হচ্ছে এবং এটি চূড়ান্ত হওয়া মাত্রই নিশ্চয়ই জানতে পারবো। এখন পর্যন্ত খবর ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। ধন্যবাদ। সাদ বিন শফিক আমাদের সাথে যোগ দিয়েছিলেন। জনাব গোলাম মুর্তজা, আপনার কাছে একটু আসতে চাই এই ফাঁকে। এই যে অনেকগুলো সমস্যার কথা বলা হচ্ছে এবং কালকে যে ঘটনাগুলো ঘটলো, ধরুন গণভবনের যে ফটক, যারা আশপাশ দিয়েও গিয়েছেন, বেশ ভারী ফটক, সেটা খুলে রাখা হলো। প্রতিরক্ষা মন্ত্রণালয়, যেটা সাধারণ মানুষ আসলে চেনারই কথা না, সেটা একেবারে তছনছ করা হলো। প্রধানমন্ত্রীর কার্যালয়ে একই অবস্থা। এই অবস্থাটা হতে দেয়া হলো কেন? কারণ সেনাবাহিনীর প্রচণ্ড শক্ত অবস্থান সকালে ছিল ওই পুরো এলাকা ঘিরে, তারপর একেবারে দরজা খুলে যাওয়ার কারণটা কি আপনার বোধগম্য হয়েছে? কয়েকটি প্রসঙ্গ এখানে খুব গুরুত্বপূর্ণ। আপনি প্রথমে যে প্রসঙ্গটি বললেন যে এই যে গণভবন, প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ আরও যে সমস্ত জায়গাতে মানুষ ঢুকে গেল এবং সেখানে নানা রকমের কাজ ঘটলো, জিনিসপত্র নিয়ে যাওয়া থেকে শুরু করে ঘটনা একটি এবং এটা দেখে আমরা অনেকেই অত্যন্ত হাহুতাশ করছি, বলছি যে না, এটা কেন হবে, এটা তো হওয়া উচিত নয়। হ্যাঁ, এটা হওয়া উচিত নয়, কিন্তু এটা কেন হবে তার উত্তর যদি আমি খুঁজতে যাই, তাহলে আপনি দেখবেন যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে, আপনি রোমানিয়া টু ফিলিপিন্স, ফিলিপিন্স টু শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা টু বাংলাদেশ, এই ধরনের স্বৈরাচার যারা থাকেন, সেই স্বৈরাচাররা যে প্রক্রিয়াতে দেশ চালান, সেই দেশ চালানোর সময়ের সঙ্গে সঙ্গে দেশের প্রতিটি মানুষকে কোনো না কোনোভাবে বিক্ষুব্ধ করে রাখেন, মানে ক্ষুব্ধ করে রাখেন। যে ওই যে দেখেন, যে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়নি, তিনি যখন টেলিভিশন দেখেছেন, টেলিভিশনে যখন বলেছেন যে বেশি কথা বললে সব কিছু বন্ধ করে দিয়ে বসে থাকবো, যে এই কথাটা বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে আঘাত করেছে। যিনি বলেছেন তিনি এটা বুঝতে পারেননি, তিনি তাদেরকে মানুষ মনে করেন না, দেশটাকে মনে করেছেন তার নিজের দেশ। যদি কথায় কথায় বলতেন যে আমার বাবা স্বাধীন করে দিয়ে গেছে, বঙ্গবন্ধু হিসেবে স্বাধীন করেছিলেন, বঙ্গবন্ধু কারো বাবা হিসেবে দেশ স্বাধীন করে যান নাই, এটা ওই মেয়ে বুঝতে পারেন না। প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে বিক্ষুব্ধ হয়েছেন। আপনার কাছে ফিরে আসে, একটা বিরতির সময় হয়ে গেছেন, ক্ষমা করবেন দর্শক, একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে। জনাব গোলাম মুর্তজা, আপনার কাছে ছিলাম, যে প্রসঙ্গে ছিল। জি, বলছিলাম যে মানুষকে বিক্ষুব্ধ করে রাখে, তো এরাও বিক্ষুব্ধ করে রেখেছে। সেই বিক্ষুব্ধ করে রাখার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা যখন এই কোটা সংস্কার আন্দোলন করেছে, এই আন্দোলনে 5 দিন 6 দিনে কমপক্ষে 300 মানুষকে তিনি হত্যা করিয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে হত্যা করেছেন। শেষ 2-3 দিন তিনি তার দলের নেতাকর্মীদেরকে ভাড়াটে ক্যাডারদের হাতে অস্ত্র দিয়ে পুলিশের সঙ্গে যৌথভাবে মানুষ হত্যা করিয়েছেন। যেদিন 100 মানুষ হত্যা করলো,
এই যে মানুষের বিক্ষুব্ধতা, এই বিক্ষুব্ধতার প্রকাশ একটা ঘটে, সেই প্রকাশটা আপনি যে সমস্ত জায়গার কথা বললেন সেই সমস্ত জায়গায় ঘটেছে। এইটার সঙ্গে আরও কিছু ব্যাপার থাকে, যাদের আলামত ধ্বংস করার ব্যাপার থাকে, তারা এই সুযোগটা নিয়ে আলামত ধ্বংস করে। এখন এখানে কোনটা হয়েছে, কি হয়েছে, এটা তদন্তের ব্যাপার, প্রশ্নের ব্যাপার। এটা হচ্ছে এটা। তবে এটা প্রথম 12 ঘন্টায় হতে পারে, কিন্তু পরের যে সংগঠিত হলো এইটা হচ্ছে আমাদের রাষ্ট্র হিসাবে আমাদের একটা সীমাহীন ব্যর্থতা। এখানে রাস্তায় কারফিউ ছিল, আর্মির সঙ্গে জনগণের ওই অর্থে কোনো সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়নি। গুলি বিজিবি করেছে, আর্মি ওই অর্থে গুলি করেনি, অল্প করেছে। গুলি নির্দয় আচরণ করেছে পুলিশ, কিন্তু আর্মিতে উঠে গেল সব কিছু অরক্ষিত রেখে। এটা আমার কাছে অত্যন্ত বেদনাদায়ক মনে হয়েছে এবং এটার অনুসন্ধান হওয়া দরকার যে ঠিক কী কারণে উঠে গেল, যে কারণেই এত। এটা একটি ব্যাপার গেল। আর এর বাইরে আপনার আরও 2-3টা বিষয় একটু কথা বলি। এই যে নতুন দেশের কথা যেটা বলা হচ্ছে, যে একটা নতুন দেশ গঠিত হবে, তার আগে একটু বলে নেই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই 15 বছরে যেভাবে দেশ চালিয়েছেন, আপনার বলছিলেন দলীয়করণের কথা, শুধু দলীয়করণ নয়, এই বাংলাদেশের এমন একটা ইনস্টিটিউশন দেখাতে পারবেন না আপনি যে জায়গাটাতে দলীয়করণ তো বটেই, কোথাও কোনো যোগ্য মানুষ রাখা হয়নি। মানে ভিত্ত টাইপের আনুগত্য, এটা ছিল একটি পদ পাওয়ার মাপকাঠি। ধরেন অযোগ্য কোটায় আমাদের এখানে রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হয়, মহামান্য রাষ্ট্রপতি আমরা বলি, কিন্তু অযোগ্য কোটা ছাড়া, কোট আনকোট অযোগ্য কোটা ছাড়া আমি কোনো কারণ দেখি না যে এখানে রাষ্ট্রপতিদের যাদেরকে নিয়োগ দেওয়া হয় তাদেরকে রাষ্ট্রপতি বানানো হয়। তো এরকম একটা জায়গাতে এখন প্রশ্ন এসেছে যে একটা নতুন দেশ আমরা কিভাবে গঠন করব, কিভাবে হব। এই 32 ঘন্টা কেটে গেছে কোনো সরকার ছাড়া, এখন এসে একটা ঘোষণা দেয়া হয়েছে যে ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা ইন্টারিম সরকার গঠিত হবে। এটা একটা আশার কথা, আরও আগে আসা দরকার ছিল। এই প্রক্রিয়ার সঙ্গে যারা সম্পৃক্ত, এটাও তাদের একটা খুব বড় মাপের ব্যর্থতা যে তারা এখন পর্যন্ত একটা সরকার দিতে পারেনি। আমি আশা করব যে যত দ্রুত সম্ভব এরকম একটা সরকার দিতে। নতুন দেশের কথা যদি বলতে চান আপনি, আমরা যদি একটা নতুন সরকার গঠন করতে চাই, তাহলে নতুন সরকার নয়, নতুন দেশ কিভাবে হবে? এত পুরনো, শুধুমাত্র এত পুরনোদের দিয়ে নতুন দেশ হবে না। আন্দোলন কারা করেছে? এই সরকারের পতন কারা ঘটিয়েছে? জনমানুষের আন্দোলন ছিল, যোগ হয়েছে জনমানুষ, সব স্তরের মানুষ, কিন্তু আন্দোলনটা তো করেছে আমাদের চেয়ে অনেক কম বয়সী ছেলেমেয়েরা। এখন তারা আন্দোলন করে দানবীয় একটা শক্তিকে পতন ঘটিয়ে দিল। আমরা আন্দোলন পর্যন্ত তাদের সঙ্গে, তাদের উপর ভরসা রাখতে পারছি, আন্দোলনের পরে এসে আর ভরসা রাখতে পারছি না। মানে প্রথমে জামাতের কথা কেন সেনাপ্রধানের মনে হলো তিনি যখন ব্রিফ করছিলেন? এটা যেহেতু আমি ওই জায়গাটিতে ছিলাম না, কেন তার মনে হলো সেটা আমি জানি না, কার এটা আমার কাছে খুব কানে লেগেছে। আমি যে জায়গাটায় কথা বলতে চাইছি যে আপনি যদি একটা নতুন দেশ গঠন করেন তাহলে এই তরুণদেরকে লাগবে, নতুন নেতৃত্ব লাগবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকারটা গঠিত হবে, সেই সরকারে তরুণদের প্রতিনিধিত্ব থাকতে হবে। ধরুন তরুণরা পারবে না, আমাদের ভেতরে যে এই যে একটা ধারণা আছে, এই ধারণাটা তরুণরা আর কতবার ভাঙবে? 1971 একবার ভেঙেছে, 1990 বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ 1990-তে একবার ভেঙেছে, 2024-এ আরেকবার ভাঙলো। আপনার মনে করে রাখতে হবে 1971 সালে যারা সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে তাদের কার বয়স কত বছর ছিল? খুব বয়স্ক কেউ তো ছিল না, মেজর পর্যায়ের, মানে তার মানে ইয়াং সামরিক অফিসার তারা। তো তারা এই কাজগুলো করেছে। সুতরাং আপনি যদি, আমি জানি না ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেই সরকারে কারা থাকবেন, কিভাবে তিনি পরিচালনা তারুণ্য থাকা দরকার। ওই কারণে যে আপনি যদি নতুন কোনো বহু কিছু আপনাকে পরিবর্তন করতে হবে এই দেশের, আপনি একটা ইনস্টিটিউশন দেখাতে পারবেন না যে সেই ইনস্টিটিউশনটা আমরা ঠিক রেখেছি। বিশেষ করে যা কিছু, যে সমস্ত ইনস্টিটিউশন মোটামুটি ঠিক ছিল, এই 15 বছরে শেখ হাসিনার সরকার সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একদম হাতে কলমে, একদম হাতে নাতে ধরে পুরা ডিস্ট্রয় করে দিয়েছে। মোহাম্মদ জাফর ইকবালদের মতো রাজনীতি এবং দিন দুনিয়া বিচ্ছিন্ন মানুষদেরকে দিয়ে যে কারিকুলাম করানো হয়েছে, সেই সমস্ত আমাদের টোটাল শিক্ষা ব্যবস্থাকে ডিস্ট্রয় করে দিয়ে গেছে। আমাদের বিচার ব্যবস্থা প্রশ্নের মুখে ফেলে দিয়ে গেছে। আমাদের আমলাতন্ত্রে যোগ্য লোক নাই, অযোগ্যতা। মান্না ভাই এবং আশরাফ ভাই যে কথাটা বললেন যে অযোগ্য লোকদের একটা ডাম্পিং স্টেশন তৈরি করা হয়েছে, তো সেই সমস্ত কাজ করতে হলে
অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো এই রকম ব্যক্তি, বিচক্ষণ ব্যক্তিকে যেমন লাগবে, একই রকমভাবে ওই আন্দোলন যারা করছে, আমি বলছি না যে তাদেরকে এনে সরকারে ঢোকান, আমি বলছি যে এই মানের, এই পর্যায়ের নতুনদেরকে সুযোগ দিতে হবে, প্রতিনিধিত্ব থাকতে হবে। তা যদি না থাকে তাহলে আমাদের ইতিপূর্বে আমরা 90-তে ব্যর্থ হয়েছি, 71-এর পরে আমরা ব্যর্থ হয়েছি, 90-তে আমরা ব্যর্থ হয়েছি, এখন 2024-এও যদি আমি ব্যর্থ হই, একটা জাতি কিন্তু বারবার সুযোগ পায় না। আমরা কিন্তু 2-3 বার সুযোগ পেয়ে গেলাম একটা দেশ গঠন করার, কিন্তু আমরা যদি বারবার ব্যর্থ হই, এই সুযোগ আমরা বারবার পাবো না। আর প্রশাসন অবিলম্বে, একেবারে অবিলম্বে প্রশাসনকে অ্যাক্টিভ করা দরকার। কে কি করেছে, কার কত অপরাধ আছে সেটা বিচার করার জন্য সময় নিতে হবে। সরকার আসবে, সরকার এসে করবে, কিন্তু এখন তো পরিচালনা হতে হবে, প্রশাসন হতে হবে। সরকারবিহীন দেশ আর একটা সেকেন্ডও চলা উচিত। জি, ধন্যবাদ। জনাব আশরাফ কাসেম থেকে কিছু যোগ করতে যাচ্ছিলেন। আমি একটা জিনিস বলি, প্রথম কথা হচ্ছে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাচ্ছি এবং একটা সুবর্ণ সময়। নতুন রাজনীতি লাগবে, নতুন চিন্তা লাগবে, নতুন নেতৃত্ব লাগবে। এখন আমরা যদি এই কোটা সংস্কারের এই যে সফল নেতৃত্ব, যারা শেখ হাসিনার দানবীয় সরকারের পতন ঘটিয়েছেন এবং শেখের বেটি এই করে না সেই করে না, আমরা কত কিছু শুনেছি। তার দলীয় কর্মীদের সবচেয়ে মনোবেদনার কারণ হচ্ছে তাদেরকে রাস্তায় ফেলে না জানিয়ে উনি পালিয়ে গেছেন, যেটা নিকৃষ্টতম পলায়ন, যেটি কোনো মানেই আমার ধারণা পৃথিবীতে খুব কম নজির রয়েছে। বিশেষ করে গতকালকে আমরা গণভবন, প্রধানমন্ত্রীর অফিস এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় এগুলোতে যা দেখলাম। আচ্ছা, এখন আপনার যেটা দরকার, যেটি গোলাম মুর্তজা বলছিলেন, আমাদের এই মুহূর্তে কোনো সরকার নেই এবং যারা আন্দোলন করেছেন তারা কিন্তু সরকার গঠন করেননি। যৌক্তিকভাবে ছিল তাদের সরকার হবে, কেননা তাদের আন্দোলনেই তো তার পতন হয়েছে এবং লক্ষ কোটি মানুষ রাস্তায় নেমেছে তাদের নেতৃত্ব মেনে, কিন্তু সেনাবাহিনীর হাতে উনি দায়িত্ব দিয়ে পালিয়েছেন। কাজে আমাদের একটি সরকার গঠন করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের কাছে অনেকভাবেই গ্রহণযোগ্য এবং তাকে যে হেনস্থা করা হয়েছে মানসিক, শারীরিক এবং আইনগতভাবে, এটিরও একটি জবাব মানুষ দিতে চায়। সেক্ষেত্রে আমরা তাকে মেনে নিচ্ছি এবং আমরা তাকে অভিবাদন জানাই। এটা তো পৃথিবীর ইতিহাসেও বিরল যে যারা এত কষ্ট করে লড়াই করে জীবন দিয়ে একজন স্বৈরশাসককে সরালো, তারা বলছে আমরা রাষ্ট্রের সংস্কার চাই, আমরা ক্ষমতা চাই না। তারা একবারও বলছে না যে আমাদের ক্ষমতায় যেতে হবে, তারা বলছে রাষ্ট্রের আমূল পরিবর্তন প্রয়োজন। এই যে নিঃস্বার্থ ব্যাপার, তারা নাম দিচ্ছে, নিজেদের নাম দিচ্ছে না, নিজেদের নাম। কিন্তু আপনি ভুলে গেলে চলবে না, তাদের সুপ্ত বাসনাটি হচ্ছে এই আন্দোলনের ধারাবাহিকতা যেন আমরা রক্ষা করে নতুন বাংলাদেশ গড়তে এগিয়ে যাই। তাহলে এখন এই সরকারকে আমরা অবিলম্বে দেখতে চাই। দেখুন, শুধুমাত্র বয়স বিচার করে, শুধুমাত্র তাদের অতীতের অভিজ্ঞতা বিচার করে এই সরকারটি গঠন করলে সেটি নতুন চিন্তার সরকার হবে না। এবং শেখ হাসিনার 15 বছরের জঞ্জাল, গোলাম মুর্তজা যেমনটি বলছিলেন, শুধুমাত্র দলীয়করণ না, কিন্তু এই 15 বছরে আমরা কি দেখেছি? ব্যক্তি তোষণের শাসন। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া হয়েছে যে মেট্রো রেল কোন দিক দিয়ে যাবে উনি বলে দিয়েছেন, এই ফ্লাইওভার কোন দিক দিয়ে যাবে উনি বলে দিয়েছেন, আর উনি বলেছেন যে আমি এটা করেছি, আমি এবং আমি। এই যে আমির শাসন, সেই আমির শাসনকে আপনি এখন কাউন্টার করবেন কি করে? আপনার যে উন্নয়ন কার্যক্রম চলছে, অবকাঠামোর উন্নয়ন, সেটিকে আপনি কোনটিকে, কোনো অবকাঠামো কিন্তু আপনাকে ভেঙে ফেলতে হবে, কোনো অবকাঠামোর টাকা কিন্তু চুরি করে নিয়ে গেছে, সেগুলোর কিন্তু আর সামনে আগাবে না। আপনার এই নগরের জঞ্জাল আপনি কোত্থেকে সরাবেন? অনেক কঠিন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এটি কিন্তু একটা গ্রিনফিল্ড না, এটি একটা জঞ্জালের শাসন, জঞ্জালের শহর, জঞ্জালের অবকাঠামো। কাজেই এই আমলাতন্ত্র যাদের কথা আমরা বলছি, এমনকি আপনি যদি আজকে পুলিশের দিকে তাকান, অন্যান্য বাহিনীর দিকে তাকান, এমনকি সেনাবাহিনীর দিকে তাকান, সেনাবাহিনীর নিয়োগ প্রক্রিয়া, সেনাবাহিনীর প্রমোশন কিভাবে ঠিক হতো, এই প্রশ্নটি আপনি করে দেখেন। দেখুন, আজকে এই যে আয়নাঘরে গিয়ে দুজনকে বের করে আনা হয়েছে বা বেরিয়ে এসছেন, আয়নাঘরের জবাবদিহিতা কার কাছে? ডিজিএফআই নিশ্চয়ই। সেই ডিজিএফআই কি আপনি জবাবদিহিতার আওতায় এনেছেন? আপনার গত 15 বছরের শাসনের অন্যতম বড় প্রশ্ন ছিল গুম, খুন এবং মানুষকে আটকে রাখা। আপনি সেটির ব্যাপারে তদন্ত করতে হবে এবং আপনাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। আচ্ছা, উনি যে দেশ ছেড়ে পালালেন, ওনাকে কে পালাতে সাহায্য করলো? আন্দোলনকারীরা কি বলেছিল যে উনি দেশ ছেড়ে পালাবেন? এ ব্যাপারে তাদের সাথে কি কোনো সম্মতি হয়েছিল? কারা তাকে পলায়নে সহযোগিতা করলো? তাদের সাথে তার কি সম্পর্ক? তাদের সাথে তার কি আপোষ হয়েছে? এবং তার পরবর্তীতে প্ল্যান বি কি, তার প্ল্যান সি কি? এখন আমরা কিন্তু অনেক অনিশ্চয়তার মধ্যে আছি। আমাদের এখানে কোনো সরকার নাই। সামরিক বাহিনীতে কি ঘটছে আমরা রদবদলের খবর পাচ্ছি, অথবা কাউকে আপনার কমান্ড থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। কেন তাদেরকে কমান্ড থেকে সরিয়ে দেওয়া হচ্ছে? কি ঘটেছে? এইটি যদি আপনি না জানেন, দেখেন রাষ্ট্রপতির মতো একটা লোক বসে আছে, সেই রাষ্ট্রপতিকে কিভাবে নিয়োগ করা হয়েছে,
কোন পরিকল্পনা থেকে, এটা তো আমরা জানি। তার ভূমিকা কি শুরু হলো না তার ভূমিকা শেষ হলো? এই প্রশ্নগুলোর উত্তর আপনি না পেলে এই বিপ্লবী প্রতিবাদী তরুণদেরকে আমরা কিন্তু তাদের সম্মান দিতে পারবো না। আমরা তাদেরকে তাদের ত্যাগের জন্য, তাদের আত্মত্যাগের জন্য তাদেরকে যে সম্মান আমাদের দেওয়ার কথা সেটি দিতে পারবো না। এখন প্রশাসনের দিকে যদি আপনি তাকান, এই প্রশাসন অযোগ্য, এই প্রশাসন মেধাহীন, এই প্রশাসন দলীয়, এই প্রশাসন দুর্নীতিবাদ। সেটি শুধুমাত্র বেসামরিক প্রশাসন না, আপনি এনবিআরের দিকে তাকান, আপনি সরকারের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ের দিকে তাকান, আপনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রশাসনের দিকে তাকান। এখন যেইভাবে প্রশাসনকে এই ধরনের শাসন দুর্নীতিগ্রস্ত একটি প্রশাসনের জন্ম দেয়, যেখানে দুর্নীতি এবং ব্যক্তি তোষণ এবং দাসপ্রথা হচ্ছে প্রশাসনের যোগ্যতার মাপকাঠি, সেখান থেকে আপনি এখন আগামীকালকে ধরুন আজকে সরকারটি ঘোষিত হলো, আগামীকাল আপনি সরকার পরিচালনা করবেন কাদের দিয়ে? সেই ক্ষেত্রে আমাদের অনেক সাহসী কর্মকাণ্ড হাতে নিতে হবে, অনেক বিপ্লবী তৎপরতা হাতে নিতে হবে, অনেক প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। আমরা চাই যে এই সরকারটি, সেটির পেছনে সেনাবাহিনীর ভূমিকা কী হবে সেটিও পরিষ্কার হওয়া দরকার। মিলিটারি ব্যাকড গভর্নমেন্ট হবে নাকি মিলিটারি রোলটা আসলে কি হবে? আন্দোলনকারীদের ইচ্ছা এবং তাদের স্বপ্ন এবং তাদের দাবি আমরা কি করে পূরণ করব, এই রূপরেখা যদি আমরা না পাই, শুধুমাত্র একটি অন্তর্বর্তীকালীন সরকার বললে হবে না। আমি একটু বলে শেষ করি, অতীতে অনেক পুরনো রাজনৈতিক দল ঠিক শেখ হাসিনার মতো পলায়ন না করলেও তাদের কিন্তু নিকৃষ্টভাবে ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছে তাদের দুর্নীতির জন্য, তাদের ক্ষমতার অপব্যবহারের জন্য। তারা যদি এখন রাজনীতির মাঠ দখল করে, আন্দোলনের মাঠ দখল করে, আমি গতকালকে অন্তত 1000 খানেক মানুষের সাথে কথা বলেছি, তারা বলেছেন তারা পুরনো রাজনীতি দেখতে চান না, তার ধিকৃত নেতৃত্ব দেখতে চান না এবং বাতিল দলগুলোকে সামনে দেখতে চান না। আপনি যে বলছিলেন সেনাবাহিনী প্রধান কেন জামাতের নাম বললেন, এই প্রশ্ন গতকালকে থেকে তার দুদিন আগে নিষিদ্ধ হলো যে দল, আজকে আপনি তাকে দেখতে পাচ্ছেন অত্যন্ত তেল চিকচিকে অবস্থায় বঙ্গভবনে অবস্থান করছেন। কাজে এটি পরিষ্কার হওয়া দরকার যে রাজনীতির মাঠ চেহারা কেমন হবে। আমরা কিন্তু নতুন রাজনীতির স্বপ্ন দেখছি, যেই রাজনীতিতে আমাদের এই শেখ হাসিনা মার্কা শাসনের কোনো সুযোগ থাকবে না। তার মানে সংবিধান পরিবর্তন করতে হবে, তার মানে আপনাকে চেকস অ্যান্ড ব্যালেন্সের কথা বলতে হবে, তার মানে আপনার ক্ষমতা নিয়ন্ত্রণের আইন করতে হবে। এইরকম কঠোরতম ঘটনাগুলো যদি না ঘটাতে পারি, তাহলে কিন্তু এই আন্দোলন, যেই আন্দোলনে এক মহিলা তার পরিবারবর্গ নিয়ে হেলিকপ্টারে করে পালিয়ে গেছেন, সেই আন্দোলনের সফলতা কিন্তু আমরা আমাদের শাসন ক্ষমতায় দেখতে পাবো না। মাসুদ, আপনার কাছে ফিরে আসি। আপনারা বারবার বলছেন যে শহীদের রক্ত বৃথা যেতে দেবেন না। এই যে বৃথা যেতে না দেয়া, সেটা আসলে কতদূর বিস্তৃত? যেমন আপনাদের প্রত্যেকটা দাবি একে একে আপনারা আদায় করে ছেড়েছেন। আসলে কোটার ব্যাপারে বলুন, এক দফা দাবি সরকার পতন। এখন আসলে আপনাদের কাছ থেকে আমরা পরে শুনেছি আপনারা রাষ্ট্র সংস্কার করতে চান, রাষ্ট্র মেরামত করতে চান। এইগুলোর ক্ষেত্রে আপনারা যারা একেবারে সারা দেশ জুড়ে কাজ করছেন, তারা কি ভাবছেন? আচ্ছা, রাষ্ট্র সংস্কার এই যে কনসেপ্টটা, মানে আমাদের কথা হচ্ছে যে রাষ্ট্রের প্রত্যেকটা ইনস্টিটিউশনের মেরুদণ্ডকে আমরা ফেরত চাই। এই যে ভেঙে পড়ার স্বাস্থ্য খাত, এই স্বাস্থ্য খাত কিন্তু একদম টোটালি ভেঙে পড়ছে। একদম প্রত্যন্ত অঞ্চলের থানার মানুষজন কিন্তু বা উপজেলার মানুষজন কিন্তু স্বাস্থ্যসেবা পুরোপুরি থেকে বঞ্চিত, 1 নম্বর। এরপরে আজকে আমাদের বিচার ব্যবস্থা, সংবিধানের আর্টিকেল 22, এইটার আমরা প্রপার একটা ইমপ্লিমেন্টেশন চাই। বিচার বিভাগকে একদম বহমান নদীর মতো করে চলতে দিতে হবে, সে তার মতো করে প্রস্ফুটিত হবে। এখানে কোনো বিচারকের কাছে কোনো রাজনীতিবিদের কল যাবে না, কোনো ঊর্ধ্বতন মহলের কল যাবে না। এছাড়া আমরা জানি যে গণমাধ্যম গণতন্ত্রের একটি বিশাল বড় একটা অর্গান। এই গণমাধ্যমে যে চাটুকারিতার যে একটা কালচার ক্রিয়েট হয়েছে এবং ধসে যাওয়া বুদ্ধিজীবীদের যে একটা কালচার ক্রিয়েট হয়েছিল, এটারও আমরা সংস্কার চাই। এছাড়াও যেই প্রতিষ্ঠান আছে, দেখেন আমরা কিছুদিন দেখছি যে আজকে যেই মন্ত্রণালয়, একজন কৃষিতে পড়া, এগ্রিকালচারে পড়া একটা স্টুডেন্ট যদি ধরেন একটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে পায়, এই যে বিভিন্ন স্পেশালিস্ট যে মানুষগুলোকে আছে, তাদেরকে সঠিক জায়গায় বসাতে হবে। বাংলাদেশের কোনো সঠিক জায়গায় সঠিক মানুষগুলো নেই। যেই মানুষগুলো যেইটা বোঝে, আমরা ঠিক সেই মানুষগুলোকে সেইখানে চাই। আমাদের সংস্কারটা হবে একদম স্পেসিফিক। আমলাতন্ত্রর এই যে যন্ত্রণা থেকে প্রত্যেকটা মানুষ এই যন্ত্রণাতে একদম গত 15টা বছর না, আরও অনেক বছর, দেশের স্বাধীনতার পর থেকে এই সমস্যাটা চলে আসছে। আমরা এতগুলো বিপ্লব পাইছি, 90-এর স্বৈরাচার আন্দোলন করছি, কিন্তু আমরা এর ভিতর থেকে বের হয়ে আসতে পারিনি। সত্যি কথা বলতে, আমাদের সংস্কার প্রসেসটা একদম স্পেসিফিক। আপনারা সবাই জানেন যে আমাদের সমস্যাগুলো কোথায়। সবাই এখানে দালালিতে ভরা।
আপনি একজন ডাক্তার, আপনি ভালো সার্জারি করেন, কিন্তু আপনি যদি আওয়ামী লীগ না করেন তাহলে আপনি ঢাকাতে আসতে পারবেন না। আপনাকে সেই পাবনা বা একদম প্রত্যন্ত অঞ্চলে পড়ে থাকতে হবে, বা আপনি ভালো ভালো জায়গায় কোনোভাবেই যেতে পারবেন না। আপনার মেধার ওই দামটা, ওই মূল্যায়নটা হয় না। এই যে প্রত্যেকটা ইনস্টিটিউশনে আপনি বিশ্ববিদ্যালয়গুলোকে দেখেন, বিশ্ববিদ্যালয়গুলো স্বৈরাচারের সময়ও কিন্তু আমরা দেখছি ছাত্র সংসদ কিন্তু চালু ছিল, তারা পর্যন্ত ছাত্র সংসদের নির্বাচনগুলো দিয়েছে। আমরা তথাকথিত কোনো গণতান্ত্রিক সরকারকে দেখিনি ছাত্র সংসদের কোনো নির্বাচন দিতে। আমরা এই জিনিসগুলোকেও আমরা আবার ফেরত চাই। আমরা এ ধরনের সংস্কার চাই, যেই সংস্কারটা দীর্ঘমেয়াদী, যেই সংস্কারটা আসলেই মানুষের জন্য সুফল বয়ে আনবে। চিন্তা আরেকটা ব্যাপার যে এইখানে আরেকটা প্রবণতা আছে, আমি আজকে ক্ষমতায় আছি মানে দেশটা আমার, আমার পৈতৃক সম্পত্তি। আজকে আমি সংখ্যালঘুদের উপর হামলা করব। একটু থামাতে হচ্ছে, ক্ষমা করবেন। আমরা সরাসরি একটু আমাদের দর্শকদেরকে বঙ্গভবনের ছবি দেখাতে চাই, সেখানে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের সমন্বয়করা কথা বলছেন। হওয়ার কারণে তাদের একটু এখানে যেহেতু অনেক ধাক্কাধাক্কি হচ্ছে ভিড়ের মধ্যে, তাদেরকে জায়গাটা আসতে একটু সময় ক্ষেপণ হচ্ছে। আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, তিনিও সেই বৈঠকে ছিলেন। এখনই তারা বক্তব্য শুরু করবেন। এবং গতকাল আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশ ত্যাগ করার পরে এখানে বঙ্গভবনে রাষ্ট্রপতির নেতৃত্বে তিন বাহিনীর প্রধান এবং রাজনৈতিক নেতাদের সাথে বৈঠক হয়। সেই বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল দ্রুততম সময়ে অন্তর্বর্তী সরকার গঠন, বেগম খালেদা জিয়ার মুক্তি, যারা আটক হয়েছেন তাদেরকে মুক্তি দিতে হবে। এই কোটা আন্দোলনের সময় যারা আটক হয়েছিলেন, গ্রেপ্তার হয়েছেন, তাদেরকে মুক্তি দেওয়ার দাবি ছিল। বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার দাবি ছিল। সেই দাবিগুলো বেশ কিছু ইতিমধ্যে পূরণ হয়ে গিয়েছে এবং এখন অন্তর্বর্তীকালীন সরকারের গঠন নিয়ে যে আলোচনা, গতকালকেও রাজনৈতিক দলের সাথে হয়েছিল এবং আজকে সমন্বয়কদের সাথে হয়েছিল। আমরা এখানে একটি কথাও বলবো না যদি আপনারা আমাদেরকে সহযোগিতা না করেন। না, আপনারা এই ধরনের পরিস্থিতি করলে আমরা এখানে কোনো কথা বলবো না। আপনারা একটু স্পেস দিন, আপনারা আমাদের একটু স্পেস দিন। এভাবে কেমনে কথা বলবেন? আপনারা একটু পেছনে পেছান। আচ্ছা, আপনারা অন্তত আমাদেরকে একটু স্থির হয়ে দাঁড়ানোর মতো জায়গা দেন। ভাই, আপনারা একটু স্পেস দিন, পিছায় দাঁড়ান। আমরা যদি সুন্দর করে দাঁড়াও, সুন্দর করে দাঁড়াও না। আচ্ছা ভাই, শুরু করে দেন, শুরু করে দেন। ভাই আপনি একটু নিচে নামান না, আপনারটাও বোধহয় এখনো তাদের কথা বলা শুরু করতে একটু সময় লাগবে। এই ফাঁকে জনাব মান্না, আপনার কাছে আসতে চাই। শুরু হচ্ছে, বোধহয় তারা শুরু করছে। সবাই চুপ। আমি একটা কথা বলি, আমাদের সবার পক্ষ থেকে নাহিদ তোমাদের ব্যাখ্যা করবে, শর্ট ব্যাখ্যা, তারপর শেষ। হ্যাঁ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং সম্মানিত দেশবাসী, আপনারা ইতিমধ্যে সকলে অবগত হয়েছিলেন যে আমরা সমন্বয়কবৃন্দ এবং আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে লিয়াজু কমিটি এবং আমাদের সাথে আমাদের সম্মানিত শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল স্যার এবং প্রফেসর তানজিমউদ্দিন স্যার, আমাদের সাথে আজকে আমরা একত্রে বঙ্গভবনে এসেছিলাম। মহামান্য রাষ্ট্রপতি এবং সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী, তিন বাহিনী প্রধানের সাথে আমাদের দীর্ঘ সময় বর্তমান পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আলোচনা হয়েছে। আমাদের একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং ছাত্র নাগরিক অভ্যুত্থানকারীদের পক্ষ থেকে
যেই সরকার প্রস্তাব করা হবে সেই প্রস্তাবিত সরকারই চূড়ান্ত অন্তর্বর্তীকালীন সরকার হবে, সেই নিশ্চয়তা আমরা আজকে বঙ্গভবন থেকে পেয়েছি। আমরা প্রাথমিকভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে। এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি প্রাথমিক তালিকা দিয়ে এসেছি, যেখানে নাগরিক সমাজ সহ ছাত্র প্রতিনিধিত্ব রয়েছে এবং খুবই দ্রুত সময়ের মধ্যে আমরা এই তালিকাটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সাথে আলোচনার মাধ্যমে এটি চূড়ান্ত করা হবে এবং খুবই দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করা হবে। এবং সবার প্রতি আহ্বান থাকবে, আজকে 3 বাহিনী প্রধান এবং রাষ্ট্রপতির সাথে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি এবং মহামান্য রাষ্ট্রপতি এবং 3 বাহিনীর প্রধান অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদেরকে সম্মান জানিয়েছেন এবং পাশাপাশি দেশে যে ধরনের পরিস্থিতি চলছে, অরাজকতা এবং সহিংসতা আমরা দেখছি নানা ধরনের, তার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এবং আমরা সকলের প্রতি আহ্বান জানাবো যে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদের প্রস্তাবিত সরকারি বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করা হবে, জনগণ যাতে সেই আস্থাটি রাখে এবং আমাদেরকে অবশ্যই সরকারি স্থাপনা, রাষ্ট্রীয় সম্পদ এবং আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদেরকে রক্ষা করতে হবে এবং পুলিশ বাহিনীকে, আইন শৃঙ্খলা বাহিনীকে পুনর্গঠনের মাধ্যমে দ্রুতই জনগণের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নিয়োগ করা হবে। এবং ছাত্র নাগরিকরা যে আজকেও ঢাকা শহরে ট্রাফিকের দায়িত্ব নিয়েছেন, এটি মন্দির পাহারা দিচ্ছেন, এটিকে সবাই প্রশংসা করেছেন এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনী ফিরে আসা না পর্যন্ত আমাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে এই যে কোনো ধরনের নাশকতা যাতে না হয়, লুটপাট যাতে না হয়, সেজন্য ছাত্র জনতাকে পাহারা দিতে হবে, সতর্ক অবস্থানে থাকতে হবে। সকলে মিলে ছাত্র জনতার দেশ গঠনের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণ করব। প্রধান উপদেষ্টা নির্বাচন করে ফেলেছেন এবং আপনি জানেন বিস্তারিত হয়তো আমরা খবরে দেখাবো। জনাব মান্না, যদি আর কিছু যোগ করার থাকে আপনার। কি বলতে বলছেন এইটার ব্যাপারে এখন পর্যন্ত যে সিদ্ধান্ত আসলো আর কি ডক্টর ইউনূস, এছাড়াও আপনার যদি আগের যে প্রসঙ্গে আমরা নতুন বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ নিয়ে যা ভাবছিলাম সেটা নিয়ে যদি আপনার কিছু যোগ করার থাকে। মানে নতুন বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ এবং এখন যেটা হচ্ছে বিষয়টা তো একই মানে বিষয়বস্তু হিসেবে একই, দেখবার ভঙ্গি, এটা পারফর্ম করবার পদ্ধতি, সেগুলো হয়তো অনেক আলোচনা হতে পারে। প্রথম কথা হচ্ছে এখানে শিক্ষার্থীরা যেটা প্রস্তাব করেছেন ডক্টর ইউনূসের ব্যাপার নিয়ে আমি মনে করি কারোর মধ্যে কোনো বিতর্ক থাকবে না, এটা সবাই সমর্থন করবে কম বেশি, এটা সমস্যা না। বাকি যেগুলো তারা বলছেন যে আরও যারা আসবেন এটার মধ্যে, সেগুলো তারা প্রস্তাব করবেন এবং তারা মনে করেন তাদেরকে এইটার নিশ্চয়তা দেওয়া হয়েছে রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানের পক্ষ থেকে যে তাদের প্রস্তাবটাই কার্যকর হবে, সেটাই ঘোষণা করবে। যদি তারা বলছেন যে এইটা নিয়ে তারা রাজনৈতিক পক্ষের সাথে আলোচনা করবেন, মানে আপনি একটা জিনিস দিলেন, বলেন এইটাই ফাইনাল, তারপরে আলোচনা করা, বলতে পারেন সাপোর্টের জন্যে আপনি আরও কীভাবে সহযোগিতা করতে পারেন ইত্যাদি, ওইটা যদি বলেন, জাস্ট ওই জায়গাতে আমি একটা কথা বলি, মানে এইটা কিন্তু অনেক বড় একটা টাস্ক। 15 বছর ধরে যে নিদারুণ নির্যাতন ইত্যাদির বিরুদ্ধে লড়াই করে আমরা এই বিজয়ের জায়গায় এলাম, এই পুরোটা সময় সংগ্রাম, রক্তদান, ত্যাগ, তিতিক্ষা, নির্যাতন সহ্য করা, সব কিছুর মধ্যে বিশাল একটা আবেগ আছে। কিন্তু এর পরের যে পর্যায়ে আপনি যাচ্ছেন, এটা হলো একটা রিকনস্ট্রাকশনের টাইপ, পুনর্গঠন করা। মানে এই যে দেশটা আছে, সেই দেশটার খোল নলচে বদলে আপনি একটা নতুন দেশ নির্মাণ করবেন। এইটা সমস্ত মেধা, সমস্ত যোগ্যতা, সমস্ত ক্ষমতাকে একীভূত করে অভিজ্ঞতা দিয়ে অন্য জায়গা দিয়ে এটা করতে আমরা কতখানি পারবো। আমি দুটো উদাহরণ বলি এখানে।
70 দশকের শুরুতে আসাম প্রদেশে মানে আসাম রাজ্যে সর্বভারতীয় আসাম ছাত্র ইউনিয়ন একটা আন্দোলন করেছিল। আন্দোলনটা ছিল সব বাঙালি খেদাও এরকম ইত্যাদি। যাই হোক, সেই আন্দোলনের পরে সরকারের পতন হয়েছিল, নতুন নির্বাচনের কথা আসছিল, কোনো অপোজিশন পার্টি নাই, সবাই ওই আসুর মানে অল আসাম স্টুডেন্টস ইউনিয়নের নেতা প্রফুল্ল মহান্তকে বললেন যে তুমি একটা দল ফর্ম করো, করে নির্বাচন করো। 35 বছর বয়সে প্রফুল্ল মহান্ত দল করলেন, নির্বাচন করলেন, জিতলেন, তিনি সরকার গঠন করলেন। এরকম কিন্তু না যে এই ছাত্ররা এটা পারবে না। সম্রাট আকবর 14 বছর বয়সে ভারতের সিংহাসনে বসছিলেন। এই বয়স বা ইত্যাদি এগুলো সমস্যা হচ্ছে না, কিন্তু সমস্যা হচ্ছে ওনারা যে সমস্ত জিনিস বদলে একটা নতুন সমাজ নির্মাণ করতে চাইছেন, সেখান ইট মাস্ট বি অল ইনক্লুসিভ। তাদের আগের একটা প্রস্তাবনার মধ্যে ছিল একটা ইনক্লুসিভ টাইপের গভর্নমেন্ট করা, জাতীয় সরকার করবার কথা তারা বলেছিলেন। মানে এগুলো তো ধরেন তাদের জাতীয় সরকার হলে ভালো হবে মনে করেন এরকম। আমি আমার কথা বলি, আমি এটা মনে করি যে নতুন বাংলাদেশ গড়বার কথা বলছেন, এটা কেবল একটা ইকোনমিক রিফর্ম নয়, এটা কেবল একটা কনস্টিটিউশনাল সংস্কার নয়, ইট ইজ অ্যাবসলিউটলি হোললি একটা পলিটিক্যাল কনসেপ্ট, একটা পলিটিক্যাল পারফরমেন্স। এই জায়গাতে আমি মনে করি কাদের নাম তারা দিচ্ছে, কি বুঝে দিচ্ছে আমি তো এগুলো জানি না, কিন্তু এটাকে যদি পলিটিক্যালি না নিতে পারে, গাইড করে না নিতে পারে, তাহলে মুশকিল। আমি ব্যক্তিগতভাবে ধরেন আমার দলের পক্ষ থেকে এতদিন ধরে যেটা আলোচনা করছি, সেটা আমি মনে করেছি ডক্টর ইউনূসের নেতৃত্বে সিভিল সোসাইটির ইম্পর্টেন্ট লোকজন এবং পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে থেকে এক্সপিরিয়েন্স যাদের নামে কোনো বদনাম নেই, যারা মানে যাদেরকে গ্রহণযোগ্য, এদের নিয়ে একটা গভর্নমেন্ট করা যেতে কিন্তু মনে করতাম। এত কিছুর পরে তো আওয়ামী লীগ বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দল, তাদের কি উপস্থিতি প্রয়োজন এখানে? হোক না, এটা কোনো বিষয় নয়। এটাও আমরা একটা ভুল করছি কি, দেখেন এর আগে যতগুলো গভর্নমেন্ট চেঞ্জ করেছে জাস্ট বাই এ ডিক্লারেশন, রেডিওতে, তারপরে আপনার টিভিতে গিয়ে বলেছে আমি অমুক এই ক্ষমতা দখল করলাম, চলছে। আগের সরকারটা অপ্রিয় ছিল, নতুন ঘোষণা এটাতে হয়ে গেছে। আর এই সরকারের মতো অপ্রিয় সরকার তো নাই যা হয়েছে। তারপরে সাথে সাথে যারা অভ্যুত্থানকারী তারা ক্ষমতা দখল করতে পারেন নাই, আবার ক্ষমতার জায়গাতে লিড করছে কে, আই এম সরি টু সে, এগুলো আমরা সবাই চিনি। তারা কতখানি এই নতুন চেতনা ধারণ করেন এটা তো প্রশ্নই করা যেতে পারে। এইটা আপনাকে অবশ্যই এনশিওর করতে হবে, যেহেতু ট্রানজিশনের এই সময়টা যে ইন্টারিম গভর্নমেন্ট বলছি, সেটা তো ট্রানজিশনের ফার্স্ট ল্যাডার হয়েও সবচেয়ে ইম্পর্টেন্ট ল্যাডার, বিকজ তাদের অধীনেই নির্বাচনটা হতে হবে। সেই নির্বাচনটা যদি প্রস্তাবিতভাবে সফল হয় এবং তার মধ্যে দিয়ে একটা সরকার গঠিত, তাহলে মনে করলেন যে বিরাট একটা পুলিশের অংশ আপনি পার হয়ে গেলেন। তারপরে এই সরকারের উপরে অনেক কিছু নির্ভর করে, অথবা বলতে পারেন ফাউন্ডেশনটা তারাই করবে। সেই সরকারের ক্যারেক্টার বলেন, সেই সরকারের নমেনক্লেচার বলেন, সেই সরকারের কনস্ট্রাকশন, এগুলো সব কিছু মিলে ওই জায়গাতে উত্তরণ করাবার মতো করে করতে হবে। এইটার জন্যে আমি মনে করি যে যত বেশি বিস্তৃত করা যেত তত ভালো ছিল। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, আজকের মতো সময় ফুরিয়ে গেছে। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ।